1 2 3 4 5 6 7 8 9 10 এরকম হয়েছে। আর বাকিরা সবাই এই স্টেটমেন্টটা ফলো করেন। হ্যাঁ, ডু হোয়াট ইউ লাভ আর লাভ হোয়াট ইউ ডু। এক একজন এক এক রকম। ডু হোয়াট ইউ লাভ, ওই দুটো স্টেটমেন্টই সঠিক, কিন্তু দুটো স্টেটমেন্ট যারা বিলিভ করছেন কিন্তু আলাদা আলাদা। আর যাদের ডিফারেন্ট ডিফারেন্ট বিলিভ, তাদের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটিটিউড প্যাটার্ন হবে। আপনার ফোর্সটা ভেতর থেকে আসবেও কিন্তু ডিফারেন্ট। দেখছেন? আচ্ছা, 3 Idiots নামে একটা মুভি ছিল, এই মুভিটা দেখছেন সবাই? আচ্ছা, 10 বারের বেশি দেখছেন এরকম একজন হাত তোলেন। ও বাবা, 10 বার? আচ্ছা, আরও বেশি, তাহলে বাড়াইতে হবে। 15 বার দেখছেন এরকম হাত তোলেন। 2 জন, 3 জন। আচ্ছা, 3 জনের মধ্যে থেকে র্যান্ডমলি একজনকে ডাকি। আচ্ছা, আপনি আসেন। 3 Idiots নামে একটা মুভি ছিল না, আমির খানের করা, আজ থেকে বেশ কিছু বছর আগে, 2010 সালের মুভি। ইটস নট এ কমেডি মুভি অ্যাট অল। এটা কি কমেডি মুভি? আমার মনে হয় না। না, আসেন আসেন, একটু স্টেজে আসেন, একজনকে স্টেজে ডাকি। আমার মনে হয় কানেক্টিভিটি। কি নাম আপনার বলেন? আমার নাম শাহেদ আলম। সাহেব, কি করছেন? আমি বর্তমানে কিছু করছি না, ফ্রেশার একজন ফ্রেশার। আপনার গ্র্যাজুয়েশন করতে? গ্র্যাজুয়েশন বিবিএ, ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটি। কোন ইনস্টিটিউট? ডেমার ইউনিভার্সিটি। ডেমরা ইউনিভার্সিটি। ফাইন। আপনি 15 বারের উপর দেখেছেন। আচ্ছা, এই মুভিটার একটা ট্র্যাক লাইন ছিল, একটা লার্নিং লাইন ছিল, মনে করতে পারেন? ট্যাগলাইনটা মনে নেই। মানে কি শিখেছিলাম মুভিটা থেকে? মুভিটাতে মেইন ফোকাসটা ছিল হচ্ছে এই যে আপনাদের এই ইয়াটা, ডু হোয়াট ইউ লাভ। ডু হোয়াট ইউ লাভ, জি, মেইন মোটিভ ছিল। মেন মোটিভ ছিল। আর কেউ লাইন অ্যাড করতে পারবেন? থ্যাংক ইউ, থ্যাংকস ফর কামিং। আর কেউ? এই 15 বার দেখেছেন? হ্যাঁ, দেখি না, বাট হ্যাঁ, মানে একটা ট্যাগ লাইন ছিল, একটা লার্নিং লাইন ছিল। ওইখানে একটা ট্যাগলাইন ছিল যে অল ইজ ওয়েল, মানে যেটা আমির খানের ভাষায় আল ইজ ওয়েল। সে যেটা বলতো যে আমাদের মন সবসময় ভয় পায়, সো একে কনফিউজ করে রাখতে হবে। একে কনফিউজ করে তুমি যখন নিজের মধ্যে একটা কনফিডেন্ট নিয়ে আসবা, তুমি যেটা করতে চাও সেটা তুমি জীবনে অ্যাচিভ করতে পারবা। যেটা হচ্ছে ফারহানের বেলায় হয়েছিল। সে আসলে হতে চাচ্ছিল ফটোগ্রাফার, কিন্তু ফ্যামিলির চাপে সে ইঞ্জিনিয়ার হতে যাচ্ছিল। তো সামহাও যখন সে র্যাঞ্চোর সাথে মিলে যায়, তো র্যাঞ্চো কিন্তু তাকে জিনিসটা পজিটিভলি যখন বোঝায় যে তুমি তোমার ফ্যামিলিকে অ্যাপ্রোচ করো, তুমি ভয় পেও না, জাস্ট ফেস করো, ইউ হ্যাভ টু ফেস। সো সে যখন ফেস করলো, সে যখন কনভিন্স করতে পারলো, তখন কিন্তু সে তার হচ্ছে যেটা হওয়ার ইচ্ছা ছিল আলটিমেটলি সেটাই হতে পেরেছে। ওকে, থ্যাংক ইউ। এটাও একটা ইম্পর্টেন্ট লার্নিং। একটা মেজর লার্নিং আমার কাছে মনে হয় যে ওখানে যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে কাবিল বানো। কাবিল শব্দের অর্থ তুমি যোগ্য হও। কামিয়াবি ঝাঁক মারকে তোমারে পাস আয়েগি, এটা এই লাইনটা বলতো না? সো তুমি ইউ 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 কাবিল বানো মানে তুমি যোগ্য হও। কামিয়াবি মানে কি? সফলতা। ঝাঁক মার্কে মানে সফলতা খুব দ্রুত তোমার কাছে আসবে। দ্যাট ওয়াজ দ্য থিম লাইন অফ দ্য ফুল মুভি। সো এই যে কাবিল বানো মানে যোগ্য হও, তো আপনি যোগ্য হওয়াটা যেমন জরুরি, এবং যোগ্য হওয়ার জন্য যে সেলস পয়েন্টগুলো আছে, সেই সেলিংয়ের যতগুলো পয়েন্ট আছে, অনেক পয়েন্ট, তাহলে একটা হচ্ছে সিভি। সো আমি কথা বলবো, এই একটা সিভি নিয়ে কথা বলবো, যেহেতু আজকে পুরো অনুষ্ঠানের টপিক হচ্ছে সিভি রাইটিং, মানে কী কী এসেনশিয়াল পয়েন্ট থাকা উচিত, কোথায় কোথায় ভুল হয়, সেগুলো নিয়ে কথা বলবো। ওকে, সো স্টেটমেন্টটা আমরা ধরে নিলাম দুটোই সঠিক। আচ্ছা, কোশ্চেন হচ্ছে যে আর ইউ রেডি? যারা ফ্রেশার তারা তো পড়াশোনা করে ফেলছেন, গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন করে ফেলছেন, তো এখন তো মার্কেটের জন্য রেডি না? রেডি বিলিভ করেন তো? আচ্ছা, দেখেন তো রেডি হওয়ার সাথে সাথে এই জিনিসটা আছে নাকি? আপনাদের টার্গেটেড এডুকেশন তো আছে আপনাদের কাছে, আছে? আচ্ছা, কমিউনিকেশন স্কিল ধরে নিলাম। কতটা ইংরেজি হয়তো এখনও ভালো করে বলতে পারছি না, কারণ আমি হয়তো ওই এনভায়রনমেন্টের মধ্যে নাই, মানে বেশ ছোটোবেলা থেকে ইংলিশ মিডিয়াম পড়ি নাই, আশপাশে ইংরেজি বলার লোক কম ছিল, অতটা শিখি নাই, অতটা ভালো করে প্রোনাউন্সিয়েশন করতে পারছি না। ওকে, ধরে নিলাম বাংলা তো বলতে পারছি অ্যাটলিস্ট। ধরে নিলাম কমিউনিকেশন স্কিল আছে। আইটি নলেজ, একজন বলছিল আইটি নলেজ খুবই জরুরি, আছে তো কিছুটা। অ্যাটলিস্ট কম্পিউটার অন করতে পারি, মাইক্রোসফট ওয়ার্ড চালাতে পারি, কিছু জিনিস লিখতে পারি, মেল করতে পারি, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কিছু জানি, ঠিক আছে? গার্লফ্রেন্ডের কাছে চিঠি না লিখে, হাতে চিঠি না লিখে মেল করার মতো অবস্থা তো আমাদের আছে না? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কাছে এইটুকু তো আছে। সো ধরে নিলাম আইটি নলেজের বেসিক কিছু জিনিসপত্র আছে। ফেসবুক ব্রাউজ করি, ফেসবুক চালাই, ইনস্টাগ্রাম চালাই, তাই না? তো
আর কি প্রেজেন্টেশন স্কিল, এটাও তো জরুরি। ধরুন কিছুটা দাঁড়ায় কথা বলতে পারি, ইউনিভার্সিটিতে প্রচুর গ্রুপ স্টাডি করেছি, টিচাররা সামনে নিয়ে এসে কথা বলাইছে তো, হ্যাঁ, গ্রুপ প্রেজেন্টেশন হয়েছে, হ্যাঁ, কিছু টিপস অ্যান্ড টুলসও জানি। আমার এখন এআই আছে, সবাই যেহেতু এআই ইউজ করছেন, এখন আপনি বলেন এইগুলো তো আপনার আছে, তার মানে তো আপনি রেডি নাকি? হ্যাঁ, স্টাডি কি বলে? স্টাডি বলতে আমার কথা না, একদম রিসার্চ কি বলে? রিসার্চ বলে আপনি 15% রেডি। সো এখন যারা বলেন, এটা কিন্তু আমার কথা না, এটা তো হারবার্ড স্টাডির কথা। যদি বিশ্বাস না হয় এখনই যায় আমার এই প্রেজেন্টেশনে বসে থাকাকালীন অবস্থায় গুগল স্কলারে সার্চ দিয়ে যদি ফ্রি পেয়ে যান পড়ে নিতে পারবেন। এটা একটা স্টাডি। এই স্টাডি বলছি এতগুলা থাকার পরে আপনি 15% মার্কেটের জন্য রেডি। আর বাকি যেটুক রেডি না, মানে বাকি যে 85%, এই 85% আছে এই দুইটা লাইনের মধ্যে। এখন বলেন যে কতজনের পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কাজ করছেন, কতজন কমন সেন্স নিয়ে কাজ করছেন, এই দুটোর মধ্যে অনেক কিছু আছে। এই দুটো হচ্ছে 85%। আমার স্টাডি না, আমি একদম হুবহু এটা একটা হারবার্ড স্টাডি থেকে এটা করা, ঠিক আছে? এখানে তো ছবি আছে, দেখছেন? এই যে ছবিটা, এই ছবিটা কী ছবি বলতে পারেন? ক্যাটারপিলার ইজ কনভার্টেড টু এ বাটারফ্লাইজ, এবং এটাই তো তাদের ক্যাটারপিলারের লাইফ, তাই না? তো আপনি এখন ক্যাটারপিলারে আছেন, বুঝতে পারছেন? আপনারা যারা জব মার্কেটে সার্চ করছেন পড়াশোনা করে, এই 15% নিয়ে দাঁড়ায় ক্যাটারপিলার স্টেজে আছেন। এখান থেকে এই বাটারফ্লাইয়ে যেতে গেলে এই জায়গাটাতেই কাজ করতে হবে, পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড কমন সেন্স। এর মধ্যে অনেক কিছু আছে, 2 দিন 3 দিন ক্লাস নেওয়া যাবে এইটুকের মধ্যে আসলে কি আছে, ঠিক আছে? এই দেখেন একটা কথা নিচে লিখছি, এই কথা আমি বলি নাই, আলবার্ট আইনস্টাইন বলছে। ওনার চাইতে ইন্টেলিজেন্ট লোক তো আমরা কেউ না। কেউ কি? উনি কি বলছে? আই থিঙ্ক আই ইউজড অ্যাবাউট 25% অফ আর ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ডিউরিং মাই লাইফ। এইটা যদি আইনস্টাইন বলে থাকে, তাহলে আপনি কতটুকু ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আপনি ইউজ করছেন বলেন? আমি কতটুকু করছি? আমাকে মার্কিং করতে হলে আইনস্টাইন যদি 25% করে থাকে, তাহলে আমরা তো 5-10ও নাই। 1 to 3%, আরও স্পেসিফিক একজন বলেছেন যে 1 to 3% আমরা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ইউজ করছি। হ্যাঁ, তো পার্সোনাল ব্র্যান্ডিং, যাবো সিভির দিকে আগাচ্ছি। পার্সোনাল ব্র্যান্ডিং, সকালবেলা যারা আয়নার সামনে দাঁড়িয়েছিলেন পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্যই, কিন্তু মানায় রাখেন, এটা কিন্তু এক ধরনের কানেক্টিভিটি। এই শব্দটার সাথে এখন বুঝতেছেন। সকালবেলা যারা সুন্দর করে সাজাগোজা করেছেন, ছেলে মেয়ে যাই হোক, তারা কিন্তু আসলে নিজেকে সুন্দর লাগবে এই জন্যই তো করেছেন, চুলটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তো ওটা কিন্তু এক ধরনের পার্সোনাল ব্র্যান্ডিং, ঠিক আছে? এই যে হাতে একটা পানির বোতল নিয়েছি খাওয়ার জন্য না, এইটার আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। এইটার মধ্যে একটা সিভি আছে, সিভিটা কি বলেন তো? এটার মধ্যে সিভি আছে, এর সিভি, হ্যাঁ, এটার মধ্যে ওর সিভি আছে, কিন্তু এইটা সিভি ওর, এই যে এই পুরা জিনিসটাই ওর সিভি, পুরো ইনফরমেশন আছে না? এই প্রোডাক্টের সিভি না? সো এইটা হচ্ছে এই প্রোডাক্টকে ব্র্যান্ড ইমেজ দিছে কে? এই ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করছে কে? এই ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করছে এই লেভেল। এই লেভেলটা ব্র্যান্ড ভ্যালুটা নিয়ে আসার আগে সে কী করছে? আপনাদেরকে ফ্রেশ সম্বন্ধে জানাইছে। কিসের মাধ্যমে? বিভিন্ন অ্যাডের মাধ্যমে, দিয়ে আপনাদের মাথার মধ্যে ঢুকাই দিয়েছে যে অনেকগুলা পানির মধ্যে ওই পানিটা বেটার। এই জন্য কিন্তু আপনি যে বাজারে মাম খুঁজেন, ফ্রেশ খুঁজেন, হ্যাঁ, এরকম দু একটা জিনিস আরও হয়তো খুঁজেন। নিশ্চয়ই বাজারে যায় বলেন না আমাকে প্রাণের একটা পানি দেন। কিন্তু আপনি যদি আবার বাজারে যায় বলেন যে আমাকে একটা চকলেট দেন, তাহলে প্রাণের চকলেট দেন। সো যে প্রোডাক্টটাতে স্ট্রেংথ তৈরি করতে পারছে, যে প্রোডাক্টটাতে স্ট্রেংথ তৈরি করতে পারছে, তার সেই প্রোডাক্টটা তৈরি হচ্ছে, তাই না? আপনি যদি বাজারে যায় বলেন পানি না চাইলেও প্রাণের, কিন্তু আপনি বাজারে যায় আচারটা চান প্রাণের, আর আচার দেয় না, প্রাণের আচার দেন, ঠিক আছে? সো দিস ইজ দ্য ব্র্যান্ডিং। আপনার জন্য করতে হবে এই ব্র্যান্ডিংটা। সো ব্র্যান্ডিং কীভাবে করতে হবে, এরপরে আমি আর এগুলো ডিটেল বলবো না, যেহেতু সময় নাই, কিন্তু আপনাদের মাথায় ঢুকাই দিলাম, তাহলে গুগলে যাই সার্চ দিলে পাবেন এসব কন্টেন্ট, ঠিক আছে? ব্র্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট নিজের। হ্যাঁ, সো এখন আসি রিজিউমের ক্ষেত্রে। রিজিউমের ফরম্যাটের অভাব নাই, সেটা তো শুরুতেই বলেছি, কিন্তু রিজিউমি ফরম্যাটের মধ্যে আমি অনেক বিষয় নিয়ে কথা বলতে পারতাম। দু একটা জিনিস নিয়ে বলবো।
সেটা হচ্ছে প্রথম লাইনটা। এটা একটা ইন্টারন্যাশনালি রিজিউম রাইটিংয়ের জন্য একটা কোড ওয়ার্ড, যেটাকে বলে আডা, AIDA, অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। সিভি সাজাতে হবে এইভাবে, ঠিক আছে? রিজিউমে যারা গ্র্যাজুয়েশন করেছেন, বিজনেস কমিউনিকেশন পড়েছেন, এরকম কয়জন আছেন? গ্র্যাজুয়েশন করেছেন, BBA পড়েছেন, কতজন আছেন? পড়েছেন কেউ? নাই। বাট BBA যদি নাও পড়ে থাকেন, যদি মেজর সাবজেক্ট বা মাইনর সাবজেক্টে না পড়ে থাকেন, বাট কোনো সমস্যা নাই, বাট বিজনেস কমিউনিকেশন পড়েছেন, বই খুললে পড়ে দেখবেন ওখানে রিজিউম রাইটিং লেখা আছে। রিজিউম রাইটিংয়ের মধ্যে ফর্মেট বলা আছে, যেটা বুকিশ কথা, সেটা আগে বলি। অনেক সময় বুকিশ কথা শুনতে পছন্দ লাগে। একটা হচ্ছে ক্রোনোলজিক্যাল ফর্মেট, আর একটা হচ্ছে ফাংশনাল ফর্মেট। আর একটা ফর্মেট আছে, খুব একটা কাজে লাগে না। ক্রোনোলজিক্যাল ফর্মেট হচ্ছে সেই ফর্মেট যেখানে আপনি যেটা লাস্টে করেছেন সেটা ফার্স্টে লিখবেন। অর্থাৎ আপনি এখন যে অর্গানাইজেশনটা আছেন, আপনার এক্সপিরিয়েন্স লেখার সময় সেই অর্গানাইজেশনটা দিয়ে আগে শুরু করবেন। আপনি লাস্ট যে এডুকেশনটা করেছেন, হাইয়েস্ট এডুকেশন কলাম যেখানে লিখবেন, সেখানে এডুকেশনটা আগে লিখবেন। অর্থাৎ আপনি MBA করেছেন, MBA ইনফরমেশন সবচেয়ে আগে আসবে, SSC ইনফরমেশন সবচেয়ে নিচে আসবে, ঠিক আছে? সো এইগুলোকে বলে ক্রোনোলজিক্যাল ফর্মেট। আর একটা হচ্ছে ফাংশনাল ফর্মেট। এই ফর্মেটটা হচ্ছে যে এমন কিছু জায়গায় এমন কোনো জব আছে, সিনিয়র লেভেল হোক, মিড লেভেলে হোক, যে জবগুলো ধরুন আমার একজন সিনিয়র ফেব্রিক ম্যানেজার দরকার। তো এই জন্য যে সার্কুলারটা দেওয়া আছে, সেই সার্কুলারে এখানে এসে যে লোকটা সিভি ড্রপ করবে, সে তো অনেক এক্সপিরিয়েন্স লোক, ডেফিনেটলি তার এডুকেশনটা কি খুব জরুরি? তার এমন কোনো এক্সপিরিয়েন্স খুব একটা জরুরি না, যে এক্সপিরিয়েন্সগুলো হয়তো তার যে যেটা জরুরি, তার স্কিল সেটটা আছে, যে ফাংশনের জন্য এই সিভিটা লেখা হচ্ছে, তার জন্য তার জীবনে যা কিছু করেছে সেইগুলো, তার মধ্যে যদি একটা এডুকেশন থাকে যেটা রিলেটেড উইথ ফেব্রিক, সেইগুলো সবগুলোকে নিয়ে এসে একটা আগে লিখবে, যেটা পড়লেই বোঝা যাবে যে এই 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 সামারি অফ দিস রাইট আপ ওই পজিশনটার সাথে যায়। এখানে কিন্তু ক্রোনোলজি মেনটেন করার দরকার নাই। সো একটা হচ্ছে ক্রোনোলজিক্যাল ফর্মেট, আর একটা হচ্ছে ফাংশনাল ফর্মেট। বাট বেসিক্যালি আপনাদেরকে অ্যাটেনশন, যাতে আপনার অ্যাটেনশনটা ক্রিয়েট করে। একটা স্টাডি বলি, এখনই পড়বে, গুগলে সার্চ দিয়ে দেখেন, সিভি জমা পড়লে যিনি সিভি ওই পাশে পড়ছেন, অর্থাৎ যিনি স্ক্রিনিংয়ে আছেন, তিনি সর্বোচ্চ 3 থেকে 6 সেকেন্ড সময় নেয় একটা সিভি দেখতে। দিস ইজ ইন্টারন্যাশনাল স্টাডি। অর্থাৎ আপনি সিভি ড্রপ করছেন, বিডি জব সেটে সার্কুলার দিছে, ভেতরে সিভি কোনো রকম চেঞ্জ না করে ড্রপ করে দিচ্ছেন, পুরো পয়সা লাগে না, সেকেন্ডের মধ্যে করে ফেলতেছেন। আপনি ভাবছেন আপনি সার্কুলারে মানে আপনাকে ডাকবে, এমপ্লয়ার কীভাবে সিটি স্ক্রিন করে আমি দেখাবো, বিডি জবসের ভেতরের ছবি দেখাবো, ঠিক আছে? এইগুলো খুব খুব স্বাভাবিক কথা। ইনফরমেশন কাস্টমাইজ, সিকোয়েন্স, প্রায়োরিটি, ফোকাস করা, ফন্ট ছোট করে ফেলে অনেকে, ফাইলের নাম ভুল লেখে, ফাইলের নাম শুধু আমি যদি মানে নিক নেম লেখে, শুধু সিভি লেখে পাঠাই অ্যাটাচমেন্টে, ডাউনলোড করলে 1000টা সিভির মধ্যে ওটা তখন হারায় যায়। এরকম এই প্রবলেমগুলো আমরা ফেস করি যারা আমরা এই এন্ডে বসি। অ্যাটাচমেন্ট দিচ্ছেন, ফাইলের নাম লিখছেন সিভি, করেন না এরকম? প্রপার সাবজেক্ট লাইন লেখেন নাই। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ একটা সাবজেক্ট লাইন তো লিখতে হবে, কিছুই লেখে না, ঠিক আছে? হ্যাঁ, ভিতরে কোনো হয়তো মেলের বডিতেও কিছু লেখে না, ফর ইউর ইনফরমেশন লিখে পাঠায় দেয়। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে যে কীভাবে, এইগুলো সবই, এগুলো আমার কাছ থেকে শোনার কিছু নাই। আপনাদের যদি মনে থাকে না যে আমি একটু শিখবো, এটা গুগল আমার চাইতে অনেক বড় মাস্টার, ঠিক আছে? হ্যাঁ, এই যে হেডার ফুডার ঠিক থাকে না, পেজ নাম্বার থাকে না, অথেন্টিসিটি থাকে না, যেটা কোবরা বলছিল যে আমি যা না আমি সেটা লিখি। খুব এন্ট্রি লেভেলের লোকজন বাইরে কম্পিউটারের দোকানে যায়, বলেন যে ভাই এটা সিভি লিখে দেন তো, জীবন বৃত্তান্ত। তারা কি করে কি, তাদের কম্পিউটারের দোকানে একটা সেট আপ ফরম্যাট বসানো আছে, ওর মধ্যে নিজের নাম ঠিকানা লিখে দেয়। এটা ভাই বিয়ের রিজিউমি না, আত্মীয় স্বজন লিখে বিয়ের রিজিউমি লেখে না, বায়োডাটা, এটা বায়োডাটা বা এটা বিয়ের রিজিউমি না, এটা সামথিং এলস, ঠিক আছে? হ্যাঁ, দেখেন এই যে কী ইনফরমেশনগুলো থাকতে হবে, কী অবজেক্টিভ থাকতে হবে, কী এক্সপিরিয়েন্স থাকতে হবে, এমপ্লয়ি হিস্ট্রি থাকতে হবে, এগুলো সবই আপনারা জানেন, এগুলো থাকতে হবে, এগুলো থাকতে হবে। হ্যাঁ, এরকম টেমপ্লেট লিঙ্ক দেওয়া থাকে। মাইক্রোসফটের ফ্রি লিঙ্ক আছে, ক্লিক করেন তো ছবি তোলেন, যা দেখবেন হাজার হাজার রিজিউমি আছে, হাজার হাজার। আমি আপনাদেরকে লিঙ্কড বাদেই দেখালাম, একটা ছবি তোলেন, এই জন্য রেজাল্ট দেখেন, এই জন্য রিজিউমি রাখলেই এইটা লিখলেই হবে, ঠিক আছে?
আচ্ছা, এবারে বলেন যে এমপ্লয়ার ভিউ, এমপ্লয়ার কিভাবে দেখে আপনাদেরকে। দেখেন, যেটা আপনাদেরকে বোঝানো বলতেছিলাম, সেটা হচ্ছে রিজিউমি ইজ মিরর অফ ইউ। আপনি আছেন, আপনার রিজিউমি যখন পড়তেছে আপনি সামনে আছেন, আপনি আছেন, আপনার চেহারার কিছু দেখা যাবে। কতজন লোক এরকম ফ্রন্ট, এরকম একটু ডিফারেন্ট লুকের, মানে রিজিউমিতে দিবেন বলে ফটোগ্রাফারের ইয়েতে যায়, ছবি তুলছেন, এরকম কেউ আছেন এখন পর্যন্ত? আছেন, দেখছেন 3 জন, সবাই জব খুঁজতেছেন। আপনারা এটা প্রয়োজনই মনে করেন না যে একটা প্রফেশনাল লুকের ছবি দরকার? আপনারা 10টা ছবির মধ্যে থেকে ক্রপ করেন যে এটা একটু দেখতে সুন্দর লাগতেছে, এটা দিই। সো দিস ইজ দ্য রিয়েলিটি। আমরা আসলে নিজেদের জন্য রেডি হচ্ছি না। ঢাকা শহরের মতো জায়গাতেও আপনি যদি একটা ফটোগ্রাফারের কাছে যায়, ফটোগ্রাফি করেন কোনো একটা ধানমন্ডি, গুলশান, বনানী, আপনার 200-300 টাকার বেশি লাগে না, 8 কপি ফ্রি দেয়। কিন্তু আমরা একটা ফিলই করি না যে আমাদের দরকার, যে একটা প্রফেশনাল লুকের ছবি দরকার, যেটা আমরা সিভিতে দিব। সো আমাদেরকে একটু ইনভেস্ট করতে হবে নিজের জন্য। হ্যাঁ, সো ইট ইজ এ মিরর অফ ইউ। হ্যাঁ, দেখেন, ওয়াই এইচআর রিজেক্ট সিভি, এই লাইনটা দেওয়া ছিল, দীপু বলছিল আমাকে। হ্যাঁ, ওয়াই এইচআর রিজেক্ট সিভি। দেখেন, আমরা যখন এই জায়গাটাতে আসবো, একটা জিনিস দেখায়, আর একটা, সেটা হচ্ছে যে একটু একটা পেজ একটু দেখাই। আমি ওই পেজটাতে ফিরে যাব। এই দেখেন, আপনি তো সিভি জব করলেন, বিডি জবসের ইনসাইট, এটা আপনারা দেখেন না। আপনি তো এমপ্লয়ি মুডে থাকেন, আমি এমপ্লয়ার মুডে থাকি। আমার কাছে যখন সিভি আসে, তখন একটা পজিশনের জন্য যখন 5000 সিভি আসে, আমার কি 5000 সিভি ক্লিক করে পড়া সম্ভব? সো আমি কি করি, আমি এটিএস ইউজ করি, ঠিক আছে? সফটওয়্যার ভেতরে আছে তো, ওর মধ্যেই ও কি করে, আমি আমার মতো করে করার জন্য বিভিন্ন রকমের ফিল্টার দিয়ে আমি যখন বাছি, ওই 5000 সিভি প্রথমে 500 হয়ে যায়। তো আপনার সিভি তো প্রথমেই আপনার টেকনোলজি, যেটা এটিএস টেকনোলজি ব্যাক এন্ডে কাজ করতেছে, ওরা আপনার সিভি শর্ট করে ফেলবে। আপনার সিভি আমার পর্যন্ত আসবেই না যদি আপনি না বিডি জবসের ওই সার্কুলারটার এগেনস্টে যেভাবে চাইছে ওইভাবে মেনটেন করেন। ওরা চাইছে আপনার বয়স আমি 35-36 পর্যন্ত চাচ্ছে, আপনি 40 বছরের লোক যদি অ্যাপ্লাই করে থাকেন, তাহলে হবে না তো। কারণ আমি যদি এজ দিয়ে শর্ট করি, তখন আপনার সিভি বাতিল হয়ে যাবে। আছে তো, জেন্ডার দিয়ে শর্ট করতে পারি, আমি লোকেশন দিয়ে শর্ট করতে পারি, আমি এজ রেঞ্জ দিয়ে শর্ট করতে পারি, আমি স্যালারি রেঞ্জ দিয়ে শর্ট করতে পারি, আমি মিনিমাম লেভেল অফ ডিগ্রি দিয়ে করতে পারি, আমি ইউনিভার্সিটি স্পেসিফিক করতে পারি। হ্যাঁ, আমি এক্সপিরিয়েন্স দিয়ে করতে পারি, আমি শুধু বলে দিতে পারি এই অর্গানাইজেশনের জন্য নিব। এই তো ব্যাক এন্ড অফ বিডি জবস। আমি আপনাদেরকে বিডি জবসের ভেতরের সফটওয়্যারের একটা অংশের ক্লিপ দেখালাম। সো আপনি ভাবছেন যে আপনি অ্যাপ্লাই করলেই ওরা ডাকবে, জীবনেও ডাকবে না। ইজ ভেরি ডিফিকাল্ট। আমি আপনাকে সে আগের পেজে যাই, আমি যেখানে ছিলাম। দেখেন, নট এটিএস ফ্রেন্ডলি। এটিএস কি? টেকনোলজিক্যাল সার্ভিস। হ্যাঁ, যে ভেতরে ব্যাকগ্রাউন্ড সফটওয়্যারটা আছে, সেই সফটওয়্যার ফ্রেন্ডলি না। খুব জেনেরিক কন্টেন্ট দিয়ে আপনারা সিভি লেখেন, সিভির মধ্যে কোনো স্পেশালাইজ কন্টেন্ট নাই। আপনি যে ফ্রেশ হলেও যে আপনি গ্র্যাজুয়েশন করে বেরোইছেন, ওখানে আপনার কি মেজর ছিল, আপনি মেজরে কতটা ভালো করছেন, সেখান থেকে কানেক্টেড হচ্ছে যে এই সাবজেক্টটা আমি খুব ভালো করছি, যেটার সাথে কানেক্টেড ইন্ডাস্ট্রিতে জব আছে। এইগুলো আপনি স্পেসিফিক করতেছেন না, খুব জেনেরিক সিভি লিখতেছেন। জেনেরিক ওয়ার্ড দিয়ে সিভি লিখলে হবে না। হ্যাঁ, এই যে ফোকাস অন ডিউটিজ অ্যান্ড নট অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে যে আমরা রেসপন্সিবিলিটি লেগে সিভিতে, এটা নিয়ে খুব ইম্পর্টেন্ট কথা। সবাই যারা ফ্রেশার না, যারা আছেন অলরেডি জব করছেন, আপনারা সবাই রেসপন্সিবিলিটি লেখেন না। রেসপন্সিবিলিটি লিখলে হবে না, রেসপন্সিবিলিটি হ্যাজ টু বি কনভার্টেড টু অ্যাচিভমেন্ট। আপনার কি রেসপন্সিবিলিটি আছে? আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে যে বাইং অফিসে আছেন, আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে ফ্যাক্টরির সাথে নেগোসিয়েশন করা, কস্ট নেগোসিয়েশন করা। আপনি লিখতেছেন আই ডু নেগোশিয়েট কস্টিং উইথ দ্য ফ্যাক্টরি, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। আপনাকে লিখতে হবে যে আই সার্টেন অ্যামাউন্ট তো করেছেন, তাই না? আপনার এটাকে অ্যাচিভমেন্টে কনভার্ট করতে হবে যে আমি ফ্যাক্টরি নেগোসিয়েশন করে এই বছর
এত পরিমাণ ভ্যালুজ, এত পরিমাণ টাকার ভ্যালু অ্যাড করছি কোম্পানিতে, এইটা লাইন যখন একজন পড়বে তখন সে বুঝবে আপনি এমনি নেগোসিয়েশন পারেন। হ্যাঁ, আপনি কস্ট সেভিং করছেন এত, আপনি ফ্যাক্টরিতে আপনি এতগুলো ফ্যাক্টরি ম্যানেজ করেন, সেই ফ্যাক্টরিতে এতগুলো প্রজেক্ট রান করেন। আপনি যখন আপনার রেসপন্সিবিলিটিকে অ্যাচিভমেন্টে কনভার্ট করে লিখবেন তখন দ্যাট উইল বি মোর ট্রান্সপারেন্ট ভায়াবল। কথাটা বুঝতে পারছেন? শুধু রেসপন্সিবিলিটি লিখলে হবে না, এরকম সবাই লিখবে, আপনাকে একটু ডিফারেন্ট লিখতে হবে, ঠিক আছে? প্রেজেন্টেশন ইজ বিকাম ভেরি পোর প্রেজেন্টেশন থাকে, ছবি ঠিক থাকে না, গ্রাফিক্যাল ডিজাইন ঠিক থাকে না, আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন লিখে রাখেন, আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন, স্যালারি ট্যালারিতে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন, এন্ট্রি লেভেলের জন্য কতটুকু, আমি কোন পজিশনের জন্য যাচ্ছি, আমাকে একজন ইন্টারভিউর জন্য ডাকবে, তখন আমি ওই কোম্পানির জন্য কোম্পানি সম্বন্ধে জানবো। এটা চাইতে আমি যখন অ্যাপ্লাই করছি তখনই ওই কোম্পানি সম্বন্ধে জানা উচিত। আপনার কাছে সার্কুলার আসছে, আপনি ধবাধব অ্যাপ্লাই করতেছেন, ধরেন বিডি জবসের মতো জায়গায়, সেটাতে কি হচ্ছে? আপনি ভাবছেন আপনি যখন ডাক পাবেন স্কোয়ার থেকে তখন আপনি স্কোয়ার সম্বন্ধে জেনে ওখানে ইন্টারভিউ দিতে যাবেন। একটু অ্যাপ্লাই করার সময় স্কোয়ার সম্বন্ধে জানেন, ওদের স্যালারি রেঞ্জের সম্বন্ধে বোঝার চেষ্টা করেন। আনরিয়েলিস্টিক বিভিন্ন জিনিসপত্র লিখে হবে না, রিয়েলিস্টিক জিনিসপত্র লিখতে হবে, ঠিক আছে? ক্রেডিবিলিটি, পোর ফিট, এগুলো হচ্ছে রং ফাইল নেম টাইপ, অলরেডি আপনাদেরকে বলেছি। মোটামুটি এইগুলো হচ্ছে আপনার প্রবলেমগুলো থাকে, ওয়াই এইচআর রিজেক্ট করে। হ্যাঁ, দেখেন হোয়াট এইচআর রিয়েলি লুকস while you shortlisting. HR professional primarily look into the strong alignment with your job requirement and clear evidence in the real world impact and the potential. এটা হচ্ছে যে আমি যে পাশে আছি, আমি চাই হচ্ছে আমি যে সার্কুলারটা দিচ্ছিলাম ওই সার্কুলারের সাথে স্ট্রংলি অ্যালাইন করে আপনি সিভি ড্রপ করছেন। এখন বলেন আপনারা কি তাই করেন? আপনাদের কাছে একটা ফরম্যাটের সিভি থাকে, যেখানেই সার্কুলার হোক আপনারা ওইটাই ড্রপ করেন। আপনারা কয়জন আছেন এটা একটু মোটামুটি চেঞ্জ করার চেষ্টা করেন? করেন না? যে হ্যাঁ অ্যালাইন করি, ওখানে তো জব রেসপন্সিবিলিটি দেওয়া থাকে সার্কুলারে, ওইটার সাথে আপনি যদি আপনার জব রেসপন্সিবিলিটিগুলোকে একটু অ্যাচিভমেন্ট মুডে লেখে ম্যাচ করানোর চেষ্টা করেন, তাহলে না আপনার জিনিসটা আপনি ওদের কাছে আসবেন। আপনি তো তা করছেন না। আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন, তাহলে আপনি যদি ফ্রেশারের জন্য এরা অপরচুনিটি দিয়ে থাকে, তাহলে আপনি আপনার এডুকেশনের লার্নিংয়ের সাথে ওদের এক্সপেকটেশনের লিঙ্ক আপগুলো খুঁজে বের করবেন। যে আমি ওই সময় থাকাকালীন সমস্যায় এমন একটা ক্লাসে এমন একটা গ্রুপ স্টাডি করেছি যেটার লিঙ্ক আছে এটার সাথে। ওই সময় পড়ার সময় আমি একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে ছিলাম, যেখান থেকে আমি আপনি এখন যেটা চাচ্ছেন এটা শিখছি। ইঞ্জিনিয়ারিং কথাবার্তা বললে তো হবে না। 4 বছর ধরে আপনি 32টা সাবজেক্ট পড়ছেন, 40টা সাবজেক্ট পড়ছেন, আসলে তো তাই পড়ছেন না? প্রতিটা সেমিস্টারে 3-4টা করে সাবজেক্ট পড়ছেন, বছরে 3টা সেমিস্টার, তার মানে 3-4 12টা সাবজেক্ট বছরে পড়ছেন। 4 বছরে 4-12 48টা সাবজেক্ট পড়ছেন, 40টার উপর মিনিমাম। তো আপনি তো আসলে জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নাথিং। তো আপনাকে তো মোটামুটি মাস্টারিংয়ের জায়গাটাতে আসতে হবে। আমি একটা জায়গায় বেশি ভালো, আমি ফুটবল খেলি ঠিকই, বলে লাফতে দিতে পারি ঠিকই, বাট আমি ডিফেন্সে ভালো, আমি বল ঠেকাইতে বেশি ভালো পারি, ঠিক আছে? আমি রাইট উইং থেকে লেফট উইং থেকে বাঁ পা দিয়ে বল মাঝখানে তুলে দিতে পারি, এটা আমার স্ট্রেংথ। এটা তো আপনাকে বলতে হবে। তো আপনি যদি সিভিতে না বলেন, ইউ উইল নট গেট এ চান্স টু এনি ক্লাব। শুধু ফুটবল খেলতে পারি এই কথা বললে তো হবে না, আরও বলতে হবে যে আমার বাঁ পায়ে অনেক জোর আছে, সে কারণে আমি দৌড়াইয়ে বাঁ পা দিয়ে বলটা মিড মাথা দিতে পারি স্ট্রাইকারের কাছে। এই কথাটা এডিশনালি বলতে হবে, বুঝতে পারছেন আমার কথা? সো এই জন্যই আমরা এইগুলো ভেতরে চাই যে এডিশনাল কথাবার্তা আছে কিনা। হ্যাঁ, দেখেন আমার মনে হয় এর চাইতে নেটওয়ার্কিংয়ের ভাষা নাই। দেখেন আছে নেটওয়ার্কিং, এইটা হচ্ছে নেটওয়ার্কিং। আপনার পাশে যে বন্ধুটা আছে, ঠিক আছে, এই যে এই সেমিনার হলের মধ্যে আমরা আজকে আসলাম, এখানে সবাই সবার পরিচিত তো নিশ্চয়ই না। এর মধ্যে সবাই নিশ্চয়ই চাকরিজীবী হতে চান এরকমও না, ব্যবসায়ী হতে চান অনেকে আছে না? হাত তোলেন কয়জন ব্যবসায়ী হতে চান? ফাইন, অনেকজন, থ্যাংক ইউ। যারা চাকরিজীবী হতে চান ওনাদের ফোন নাম্বারটা নিয়ে রাখেন, আপনাদের একসময় কাজে লাগবে, বুঝছেন? হ্যাঁ, রিয়েলিটি এমনও আছে যে সবাই সবার পরিচিত লোকের সাথেও বসছেন। এখনই যদি আমি বলি যে আপনারা একটু শাপলিং করে বসেন, তাহলে আপনারা দেখবেন অনেক অপরিচিত লোকের সাথে পরিচিত হচ্ছেন, এবং যাওয়ার সময় কেউ কারোর ফোন নাম্বারটা নিয়ে যায়। এইটাই নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এই মানে না যে আমার যখন প্রয়োজন পড়বে, জবলেস হয়ে যাবে, তখন আমি শোভন ভাইয়ের সাথে যোগাযোগ করবো, নট লাইক দ্যাট। একটা ঈদে পারবো না শোভন ভাইয়ের একটা মেসেজ পাঠানো যে ভাই
হ্যাপি বার্থডে আর হ্যাপি অ্যানিভার্সারি, আপনার বোর জন্মদিন। হ্যাঁ, তো এইট ইজ নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং মানে বিপদের দিনে যায় কথা বলা না শুধু। নেটওয়ার্কিং মানে যে এইগুলো এত কিছুর সাথে আপনি কানেক্টেড না। এই দেখেন এখন তো এখনকার দিনে হয়তো আরও বেশি সোশ্যাল নেটওয়ার্ক, আমি বলতেছি না এত সোশ্যাল নেটওয়ার্কের সাথে আপনার কানেক্ট হতে, বাট অ্যাটলিস্ট এগুলো তো আমাদের মেজর। তো আমরা কিন্তু এইগুলোর সাথে ইউজ করে নেটওয়ার্কিং করি। এই জায়গাগুলোতে আপনাদের প্রেজেন্স আছে। ফেসবুক তো সবার আছে, লিঙ্কডইন আছে, অনেকেই বলছেন। হ্যাঁ, তো এইগুলোর সাথে আরও 2-4টা যদি প্রয়োজন মনে করেন নেটওয়ার্কিংয়ের জন্য করেন, ঠিক আছে, কিন্তু থাকা জরুরি। নেটওয়ার্কিংয়ের জন্য থাকা জরুরি। জব সার্চিং টেকনিক। জব সার্চিংয়ের টেকনিক তো আসলে জব সার্চ করতে হবে আপনার পোর্টালে, জব সার্চ করতে হবে। পোর্টাল ছাড়া হেড হান্টিং ফার্ম আছে, নাম শুনছেন? হেড হান্টিং ফার্ম নাম শুনছেন? এজেন্সি নাম শুনছেন? এরা হচ্ছে বিভিন্ন কোম্পানির সাথে কানেক্ট করে তাদের হয়ে জব মার্কেটে জন্য লোক হায়ার করে। সো এদের সাথেও কানেক্ট করতে হবে। হ্যাঁ, প্রফেশনাল লোকজনের সাথে কানেক্ট করতে হবে। ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে প্রত্যেকটা ইউনিভার্সিটি, ওখানে পড়াকালীন অবস্থায় সিনিয়র ভাইরা 3-4 বছরের ভাইরা তাদের ফোন নাম্বার কালেক্ট করে রাখতে হবে। কারণ আপনার চাইতে 4 বছর আগে যে লোকটা বেরোয় চলে যাচ্ছে মার্কেটে, ওনাকে যদি আপনি কানেক্ট করতে না পারেন তাহলে ইউনিভার্সিটিতে পড়া মানে কি শুধুমাত্র বই পড়ার জন্য গেছেন? তো কতজনের কাছে আপনাদের সিনিয়র বড় ভাই বোনের ফোন নাম্বার আছে? কতজনের ইমেল অ্যাড্রেস আছে? কতজন অ্যালামনার সাথে কানেক্টেড? কতজন এটা ফিল করেন যে ইউনিভার্সিটি অ্যালামনাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? তো দিস ইজ অল অ্যাবাউট দ্য সার্চ টেকনিক। এই সার্চ টেকনিকগুলোতে আপনাকে, হ্যাঁ, ওই যে পার্ট টাইমে, এই যে অনেকেই আছে পার্ট টাইম জব করা, যে কোনো রকমের এক্সপিরিয়েন্স। এই যে ঈদ আসতেছে, আপনি দেখবেন অনেক বড় বড় শোরুমের নিচে বাইরে লিখে রাখছে আমার একটা পার্ট টাইম ছেলে মেয়ে দরকার ঈদের সময় শুধুমাত্র শোরুমে সাপোর্ট দেওয়ার জন্য, আছে না? এই যে বইমেলা আসতেছে, এই বইমেলাতে অনেক স্টলে ছেলে মেয়েকে নিবে বইমেলাতে সাপোর্ট দেওয়ার জন্য। কেউ কি ভাবেন যে যে কোনো রকমের এক্সপিরিয়েন্স আপনাকে কাস্টমার সার্ভিস ইমপ্রুভমেন্ট করাবে, আপনার অ্যাবিলিটি অফ কাস্টমার সার্ভিস? কেউ ভাবছেন না। অথচ আমি গত কয়েকদিন আগে বসুন্ধরাতে গেছিলাম, আমি দেখলাম যে এরকম বহুতগুলো দোকানের বাইরে স্টিকার লাগাই রাখছে যে তাদের ঈদের সময় দরকার। আমি স্টাসিতে ঢুকে জিজ্ঞেস করছি যে আপনারা 18-র নিচে বাচ্চাকে নেন কি? ওনারা বলছেন স্যার নেয় না, কারণ আমি ঢুকছি আমার বাচ্চাকে দেওয়ার জন্য। আমার বাচ্চার বয়স 14। ও যদি দেশের বাইরে থাকতো অ্যাডলসেন্ট হিসেবে বিভিন্ন জায়গায় এরকম করতে পারতো। আমার বাচ্চাকে যখন আমি বললাম যে আব্বু এরকম একটা অপরচুনিটিস আছে, তুমি করবা নাকি? ও থেকে কোন জায়গায় পাইলে আমি করবো। কিন্তু অ্যাজ এ প্যারেন্টস আমি নিজে চাইছি যে আমার বাচ্চা, ঠিক আছে, এইগুলো করুক। কারণ ঈদের সময় তো এমনি স্কুল বন্ধ থাকে, এগুলো সব বেশি করে ঘুমায়, সারা রাত ধরে বসে গেম খেলবে, সকালবেলা 10টা-11টায় ঘুম থেকে উঠবে। হ্যাঁ, তো এই সময় আমি কী করছি, আমি ওরা মেন্টরসে একটা কোর্সে ভর্তি করছি। যাও এডিশনাল একটা জিনিস শেখো, আর পারলে যে এই জাতীয় ইয়েতে কী বলে স্টোরগুলোতে স্টোরে কাজ করো। এই যে মেলার মাঠে কাজ করেন, যদি কেউ বসে থাকেন, আপনি যদি কাস্টমার সার্ভিস ডিল করতে পারেন, ইট ইজ এ গ্রেট লার্নিং। এই লার্নিংটাকে আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন। এই জিনিসগুলো আমরা শেখার চেষ্টা করি, ঠিক আছে? অবজারভেশন থেকে কিন্তু সবচেয়ে বেশি শিখি আমরা। একটা মানুষ কীভাবে কথা বলছে, কীভাবে তাকে কাস্টমার সার্ভিস দিচ্ছে, আর একজনেরটা দেখলেও আপনি শিখতে পারবেন। সো শেখার জন্য যে পার্ট টাইম জব, ইন্টার্নশিপ, এগুলো খুব জরুরি। হ্যাঁ, আমি অনেক শিক্ষিত ছেলেপেলেকে দেখছি, আমি ধানমন্ডি বেস্ট এলাকায় থাকি, যে সন্ধ্যার পরে এরা চা বিক্রি করে, সন্ধ্যার পরে এরা ফাস্টফুড বিক্রি করে। আমি জিজ্ঞেস করছি, এরা আশপাশে ইউনিভার্সিটিতে পড়ে, এরা হিন্দিতে এটাকে ঠেলা বলে, বাংলাদেশে এগুলোকে কী বলে এখনও কোনো নাম দেয় নাই, বাট এগুলো হচ্ছে স্ট্রিট ফুড বলি আমরা, তাই না? স্ট্রিট ফুড চালাচ্ছে। সো এগুলোর মধ্যে উদ্যোক্তা হওয়ার অ্যাবিলিটি আছে, কিন্তু ওরা মানসিকতায় উদ্যোক্তা হওয়ার অ্যাবিলিটি আছে, ঠিক আছে? সো অ্যাপ্লাইং প্রসিডিওর দেখেন, সার্কুলারটা পড়া, সার্কুলার অনুযায়ী নিজের সিভিটাকে রেডি করা, ঠিক আছে, কাস্টমাইজ করা, সার্কুলার অনুসারে করার পরে এইগুলো আপনি অ্যাপ্লাই করলেন। এই যে KISS, এই কিস মানে হচ্ছে কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। হ্যাঁ, কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। অনেক সময় আছে কি আমরা এত বড় করে কাভার লেটার লিখি, এত বড় কাভার লেটার পড়ার টাইম নাই তো আমার কাছে।
কনসাইজ করে যতটুকু লাগবে ইনফরমেটিভ দিয়ে বেশি প্রপার ইনফরমেশন দিয়ে লেখেন, ঠিক আছে? রাইট অ্যাড্রেসিং করেন, ইমেল অ্যাটাচমেন্টে রং ফাইল নাম লেখেন, সাবজেক্ট লাইন ঠিক করেন। এই যে আমি এই কথাগুলো অলরেডি বলে দিছি, এইগুলো অ্যাপ্লাই করার জন্য খুব জরুরি। সিভি সুন্দর করে করার পরেও যদি পাবেন না, যদি আপনি এখানে উল্টাপাল্টা অ্যাটাচমেন্ট দেন, সাবজেক্ট ইমেলের সাবজেক্ট লাইন ভুল করেন, ঠিক আছে? হ্যাঁ, এই যে বেরোইছেন আপনারা কীরকম এরকম কেউ কি আছেন যে 10টা বাংলাদেশের বেস্ট কোম্পানির নাম লিস্ট করছেন, করে 10টা হার্ড কপি সিভি বানায় ওই অফিসে যায় চেষ্টা করছেন ওদের ফ্রন্ট ডেস্কে যায় একটা সিভি দিয়ে আসতে বা ওদের এইচআরের সাথে দেখা করে আসতে চেষ্টা করছেন? আমি আমার ছোট্ট একটা গল্প বলি। আমি এইচএসবিসিতে ইন্টার্ন করতে ঢুকছিলাম। আমার সাবজেক্ট লাইন পড়ছিল মানে আমার যে ইন্টার্নশিপের সাবজেক্ট লাইন ছিল ওইটা ছিল একটা ব্যাংকের উপর। আমি বিন্দুমাত্র ব্যাংকিং অ্যাটিটিউডের মানুষ না, কিন্তু আমার হওয়ার পরে আমি 13টা ব্যাংকে যাই সিভি ড্রপ করে আসলাম, বুঝতে পারছেন? 13টা ব্যাংকে যাই, এইচআর ডিপার্টমেন্টেরগুলোতে যাই, ফ্রন্ট ডেস্কে দেখা মানে সিভি ড্রপ করে আসছিলাম। আমাকে এইচএসবিসি ডাকছিল ইন্টার্ন হিসাবে। আপনি বলেন এইচএসবিসির মতো ব্যাংক, তারা যেহেতু এমএনসি, তারা আমার সিভিটাকে তারা ডাকছিল। আমার কোনো লিঙ্ক ছিল না এইচএসবিসি, এবং এইচএসবিসিতে ইন্টার্ন করার পরে আই জয়েন ইন এইচএসবিসি অ্যান্ড দেন আই জয়েন ইন এ প্রাইম ব্যাংক। সো কোথায় কি লাগ আছে ভাই, লাখগুলা যেখানে দেখিবে ছাই ওরাইয়া দেখো, তো একটা কথা আছে না, পাইলেও পাইতে বড় অমূল্য রতন। তো আপনি যদি চাই না করেন হবে না ভাই, ট্রাই করতে হবে। আপনি এরকম 10টা গুড কোম্পানিতে যান না, যাই দেখেন আপনি যে দারোয়ানের কাছে কয়টা দারোয়ানকে আপনি ক্রস করতে পারেন। কেয়ারটেকার আছে না, সিকিউরিটি গার্ড আছে না, যদি আপনি 10টা জায়গায় দেখা করতে যায় 5টা সিকিউরিটি গার্ডকে কনভিন্স করতে পারেন, তার মানে এতটুকু তো আপনার সেই আন্ডারস্ট্যান্ডিং আছে যে 5টা সিকিউরিটি গার্ডকে ক্রস করার মতো প্রপার ইনফরমেশান আপনার কাছে আছে এবং কনভিন্সিং ইনফরমেশান আপনার কাছে আছে। সেজন্য 5 জনকে ক্রস করছেন, ওইটুকু করেন না। আজকে সিকিউরিটি গার্ডকে ক্রস করেন, কালকে এইচআর টিমকে ক্রস করেন, পরশুদিন হেড অফ এইচআরের সাথে দেখা করার সুযোগ হবে। 10টা জায়গা ট্রাই করলে যদি একটা জায়গাও হেড অফ এইচআর পর্যন্ত পৌঁছাতে পারেন, অ্যাটলিস্ট আপনি ওই একজনের কাছে নিজের ইন্টারেস্টটা পোটেনশিয়ালিটিটা শো করতে যেতে পারলেন। করেন না, ট্রাই করেন। ফেলিয়ার, আমি সেই মানুষটাকে স্যালুট করি হু ইজ বিকাম এ সাকসেসফুল ফেলিয়ার। আবার বলি, বিকাম এ সাকসেসফুল ফেলিয়ার ইজ এ ভেরি গুড থিং। আপনি সাকসেসফুলি ফেল করেন না, এর অর্থ হচ্ছে যে আপনি ঘরে বসেছিলেন না, ইউ ট্রাই, ইউ ফেল। সেই লোকটা চাইতে তো ভালো যে লোকটা ট্রাই করে নাই, অ্যাটলিস্ট আপনি ট্রাই করছেন আর ফেল করছেন। ইউ বিকাম এ সাকসেসফুল ফেলিয়ার, নো প্রবলেম। কারণ ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, এই লাইন পুরাতন লাইন, এই কথাটা আমি বাদই দিলাম। কারণ এখন অ্যানালিসিস করে বিভিন্ন রকম শর্ট অ্যানালিসিস করে আপনি কাজ করতে পারবেন কি পারবেন না ওটা বুঝে শুনেই মানুষ কাজে নামে, এরপরেও ফেলিয়ার হতে পারে। কিন্তু সেই ফেলিয়ার ইজ নট এ ফেলিয়ার, দিস ফেলিয়ার ইজ এ লার্নিং। ডোন্ট কনসিডার অ্যাজ এ ফেলিয়ার। সাকসেসও কিন্তু কিছু না, সাকসেস ইজ এ ফিলিং অফ এ মোমেন্ট। যে ধরেন যে এসএসসিতে ইউনিভার্সিটির টপার ছিল, এসএসসিতে যে বোর্ডের টপার ছিল, সে যদি ইন্টারমিডিয়েটে বোর্ডে টপার না হইতে পারে, সে তো ঝরে গেছে। তাকে কয়জন মনে রাখছে? মনে রাখছে তাকে। কিন্তু সে যে সাকসেসফুলি পাস মানে ইউনিভার্সিটি বোর্ডে টপার হয়েছিল, ওটা কিন্তু ওই মুহূর্তে তার সাকসেস। তার আশপাশের পেরিফেরিতে যত মানুষ ছিল তাকে নিয়ে কাঁধে তুলে নাচছে না ওই মুহূর্তে। সাকসেস ইজ নট এ কনস্ট্যান্ট সামথিং, সাকসেস ইজ এ জার্নি। এই জার্নিটা আপনাকে করতে হবে। ইউ আর অন দ্য রোড অফ এ সাকসেস। সাকসেস এরকম কিছু না যে আপনি অ্যাচিভ করার পরে এভরিথিং অ্যাচিভ। সাকসেসটা কী বলেন তো? কোনো একটা কিছু করে ফেলছেন, একটা ফিলিং, ওই মুহূর্তের ফিলিং। তারপরে কি আপনি সারা জীবন এ প্লাস পায় ইউনিভার্সিটি থেকে টপার হয়ে বেরোচ্ছেন, আপনি ভালো ধরেন কোনো একটা ভালো জব পান নাই, কী হবে? সো ওইগুলো ভাবার কিছু নাই। ইট ইজ এ জার্নি, এই জার্নিটা করতে থাকে, ঠিক আছে? যেটা আগে দেখিয়েছিলাম আপনাদেরকে, হাউ টু রেসপন্স ইন্টারভিউ কল। ইন্টারভিউ কল পাইলে অনেকে এক্সাইটেড হয়ে যায়। ইন্টারভিউ কল পেলে খুব আন্ডারস্ট্যান্ডিং করে ইন্টারভিউ কলে উনি কী বলছেন সেটা শোনা,
কোথায় যায় ইন্টারভিউ দিতে হবে, কখন যাইতে হবে, তাই না? সেই ইনফরমেশনগুলো নেওয়া। হ্যাঁ, সে যদি কোম্পানির ইনফরমেশন দেয়, এটা বেসিক ইনফরমেশনগুলো নিয়ে নেওয়া, তার কাছে খুব বেশি ইনফরমেশন না চেয়ে বাসায় এসে গুগলে সার্চ দিয়ে কোম্পানিটার সম্বন্ধে পড়া, তাই না? হ্যাঁ, তার সাথে কথা বলা। আপনি যদি এমন একটা সিচুয়েশনে থাকেন যে তার ফোনটা আপনি ধরে তার কাছে রাইটলি কথা বলা, আপনি সিএনজিতে আসেন, আপনার এক লোক ফোন দিছে, তো আপনার ইন্টারভিউতে যেতে হবে, আপনি হয়তো ভালো করে কথা শুনতে পাচ্ছেন না, আপনি কি ওনার সাথে ওই মুহূর্তে কথা বলবেন না? আপনি হয়তো সময় নিয়ে বলবেন যে স্যার অ্যালাউ মি, আমি আপনাকে 5টা মিনিট বা 10টা মিনিট পরে কল ব্যাক করছি, আপনি নেমে কথা বলবেন, যাতে হি ফিল অনার্ড। ওই যেটা বলেছিলাম, লিসেনিং। হ্যাঁ, এইগুলো কিন্তু জরুরি। হাউ টু রেসপন্ড ইন্টারভিউ কল, এইগুলা বেসিক জিনিস, আপনি এইগুলা গুগলে সার্চ দিলে পাবেন, ঠিক আছে? হ্যাঁ, কোম্পানি প্রোফাইল, এই দেখেন, নেভার আস্ক টু দ্য কলার, কোম্পানি প্রোফাইল, ইফ ইউ রিসিভ দ্য কল ফর এগেনস্ট অন অ্যাপ্লিকেশন, এনি ইনফরমেশন ইজ অলরেডি, হ্যাঁ, কলার প্রোভাইডেড ইউ, যেটা অলরেডি কলার আপনাকে প্রোভাইড করছে, বারবার তাকে এই জিনিসগুলো জিজ্ঞেস করেন না। সো আপনার ক্রেডিবিলিটি নষ্ট